দর্শক সকলকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি আরএনবি নিউজের বিশেষ আয়োজন জনগণের মুখোমুখি আরএনবি নিউজ। এই মুহূর্তে রয়েছি আমরা বালারহাট বাজারের একটি মাঠে এবং যদি বলে রাখি যে আসলে আমার আজকে যাদেরকে নিয়ে আলোচনা করব বাংলাদেশের জামায়াতে ইসলাম সমর্থিত এই সাধারণ মানুষদের মূলত প্রত্যাশা কি, সেই প্রত্যাশার কথাগুলো আজকে সরাসরি জানার চেষ্টা করবো। তবে আমাদের সাথে আজকে এসব কথা বলার জন্য আমার হাতের বামে রয়েছে মাহফুজুর রহমান মধু এবং আমার হাতের ডানে রয়েছে নূর মোহাম্মদ, যিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। দুজনকে স্বাগত জানিয়ে আজকের মতো শুরু করছি আরএনবি নিউজের বিশেষ আয়োজন। প্রথমে আমি একটু মধু চাচার কাছে একটু যেতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আপনার এলাকার উন্নয়নের জন্য আসলে কেমন নেতা প্রয়োজন, কেমন নেতাকে আপনি নির্বাচিত করতে চান বা ভোট দিতে চান, একটু জানাবেন। আমি আরএনবি 24 মিডিয়ার ধন্যবাদ জানাই ওনার মাধ্যমে কিছু কথা বলার জন্য। আর উপস্থিতি ভাইদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনার কথার সঙ্গে এই কথা সংযুক্ত করতে চাই যে বাংলাদেশ জামাত ইসলাম তারা একজন সৎ যোগ্য নেতৃত্ব চায়, যেটা জানার পক্ষে সম্ভব, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত ও একটা বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়তে চায় নির্মাণের জন্য তারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। তা আমরা প্রত্যাশা করি, জনগণের কাছেও আশা করি, আমাদের প্রতিশ্রুতি, যিনি আমাদের প্রার্থী তেনার কাছেও ওনার যে সমস্ত কথা আমরা অঙ্গীকার পেয়েছি, তার আচরণে, তার চালচলনে, তার যোগ্যতার দিক থেকে, যে আমরা প্রত্যাশিত দীর্ঘদিনের এই 54 বছর স্বাধীনতার পর থেকে আমাদের এই মিঠাপুকুরের অবহেলিত এলাকাগুলো উনি সরজমিনে দীর্ঘদিন থেকেই উনি চুষে বেড়াচ্ছেন, দেখেছেন। তাতে উনি আমাদের কাছে উপস্থাপন করেছেন, অঙ্গীকার করেছে যে সেই সমস্ত জিনিসগুলো, রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য খাত, এই বিষয়গুলো উনি বেশি প্রাধান্য দিবেন। যে সমস্ত আগে প্রয়োজন সেটা আগে করবেন, এবং যে সমস্ত নিয়মতান্ত্রিকভাবে চলা দরকার সেভাবে উনি চালাবেন। এবং আগেও যেমন জনগণের পাশে ছিলেন, আগামীতে উনি ওইভাবে জনগণের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আপনার এলাকার মূলত সমস্যা কি, আসলে কি কি সমস্যা আছে যে সমস্যাগুলোর জন্য দেখা যাচ্ছে যে আসলে শিক্ষার্থীরা তারা ভালোভাবে পড়াশোনা করতে পারছে না, চিকিৎসার সমস্যা আছে কিনা, কর্মসংস্থানের সমস্যা আছে কিনা, মূলত এই সমস্যাগুলো আপনার যে প্রার্থী যিনি রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত যিনি প্রার্থী, তার যে ইস্তেহার, তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিতে আসলে এসব কথা উঠে এসেছে কিনা বা সেসব কথা আর কি কাজ তিনি বাস্তবায়ন করতে পারবেন কিনা, কি মনে করেন? আমরা প্রত্যাশা রাখি উনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে, এইখানে রাস্তাঘাট এর সবচেয়ে চলাচলের বিঘ্নটা, অনেক রাস্তাঘাটই বেহাল অবস্থায় দীর্ঘদিন থেকে আছে। দীর্ঘ 15টি বছর বিগত সরকারের যে ক্ষমতায় ছিলেন এবং এমপিও ছিলেন, জনগণ সব জানে, চেয়ারম্যানও ছিলেন, তাদেরই ছিলেন। ওনারা সমন্বয় করে যদি করতেন তাহলে এই এলাকার অনেক উন্নয়ন হতো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও অনেক শিক্ষার মান কমে গেছে, সেই বিষয়গুলো উনি মাথায় রেখেছে এবং ওনার কাছে আমরা সেই সমস্ত কথা বলেছি। উনি পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাবেন এবং সবারই সাথে নিয়ে সেই কাজগুলো উনি করবেন। ধন্যবাদ, আমরা আবারও আসবো আপনার কাছে। তবে আমরা একটু যেতে চাই যে নূর মোহাম্মদ ভাইয়ের কাছে। আপনি সাবেক সেনা কর্মকর্তা ছিলেন, সেনা সদস্য ছিলেন, আপনার কাছে জানতে চাই যে বিগত সময়গুলোতে যে নির্বাচন ব্যবস্থা ছিল সেটির তুলনায় এখন নির্বাচন ব্যবস্থা কেমন? আপনি আস্থা রাখতে চান কিনা নির্বাচন ব্যবস্থার প্রতি, যে সুষ্ঠু এবং অবাধ একটি নির্বাচন তারা করতে পারবে কিনা, কি মনে করেন? হ্যাঁ, আগে যে নির্বাচন ব্যবস্থা ছিল তা নিঃসন্দেহে বলা যায় যে ভালো নির্বাচন ছিল না। বিশেষ করে 3 টার্ম নির্বাচন হয়েছে অত্যন্ত হাস্যকর অবস্থায়। তো সামনে যে নির্বাচন, আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, এই নির্বাচনটা আশা করি ভালো হবে। এখন পর্যন্ত পরিবেশ আমাদের কাছে ভালো মনে হচ্ছে, তো আশা করি ভালো একটা নির্বাচন হবে এই দেশে। আচ্ছা, আপনি তো যেহেতু সেনা কর্মকর্তা, দেশের বিভিন্ন প্রান্তে আপনি ছুটে বেরিয়েছেন, আপনার এলাকার জন্য আসলে কেমন নেতা আপনি প্রয়োজন বলে মনে করেন? আমার এলাকার জন্য নেতা ইতিপূর্বে যারা ছিল আমরা দেখেছি অত্র এলাকায় অনেক বৈষম্যের শিকার হয়েছি আমরা। তো আশা করি বর্তমান যারা নির্বাচন করতেছেন, বিশেষ করে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী সাহেব, তেনাকে আমরা অনেক আগে থেকেই চিনি। তিনি জনবান্ধব একজন মানুষ, সজ্জন একজন ব্যক্তি।
তো সেদিক থেকে তার বিভিন্ন সময় আলোচনা আমরা শুনেছি, তাতে আশা করি যে তিনি একটা বৈষম্যহীন একটা উপজেলা উপহার দিতে পারবেন এবং বিভিন্নভাবে আমরা এই এলাকার লোক যে বৈষম্যের শিকার হয়েছি সেই বৈষম্যগুলো আশা করি থাকবে না। আপনার কাছে আরেকটু জানতে চাই যে আসলে এই মিঠাপুকুর উপজেলাতে সম্ভাবনার জায়গাগুলো কোন কোন, যে আসলে এখানে যদি ইন্ডাস্ট্রিয়াল একটি জোন হয় সেক্ষেত্রে আসলে কি হবে, কর্মসংস্থান বাড়বে কিনা, বা এখানে করার মতো জায়গা আছে কিনা, কি মনে করেন? এখানে সম্ভাবনাময় অনেক জায়গায় আছে, যেমন যোগাযোগ ব্যবস্থা আশা করি যে আগের চেয়ে অনেক উন্নত হবে। আমাদের মিঠাপুকুরের বিশেষ করে এই অঞ্চলটা যোগাযোগ ব্যবস্থা উন্নত বলা যাবে না, বিশেষ করে গ্রামাঞ্চলে যখন বর্ষাকাল হয় তখন চলাচলের জন্য একেবারে অনুপযুক্ত হয়ে যায়। ছোট ছোট ছেলেমেয়েরা তারা স্কুল কলেজে আসা তাদের জন্য খুব দুরূহ হয়ে পড়ে। তো সেদিক থেকে আমরা মনে করি যে গোলাম রব্বানী সাহেব নির্বাচিত হলে এই সমস্যাগুলো তিনি সমাধান করবেন। ধন্যবাদ, আবারও আপনার কাছে আসবো। তার আগে আমরা একটু মধু চাচার কাছে যেতে চাই। একটু আগেও আপনার সাথে যখন আমরা বসছিলাম এই সেটে, তার আগে কথা হচ্ছিল যে আপনি প্রবীণ নয়, একদম নবীনের মতো আপনার কণ্ঠস্বর। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে 11 দলীয় জোটে গিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সেই জায়গা থেকে আসলে আপনার কি মনে হয় যে আসলে জোটে গিয়ে নির্বাচন করাটা আসলে কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন, এবং একক প্রার্থী হলে কি আসলে জামাত এই মিঠাপুকুর 5 আসনে কেমন ফলাফল করতে বলে মনে করেন আপনি? এখানে জোটের যেটা আসছে, বাংলাদেশ জামাত ইসলাম সবাইকে নিয়েই একটা রাষ্ট্র গঠন করতে চায়। হ্যাঁ, সেই নিমিত্তেই জোটের সঙ্গে তারা শরিক, তারাও আত্মপ্রকাশ করেছে। জামাতও সেই জন্য তাদেরকে গ্রহণ করে সাধুবাদ জানাচ্ছে যে আমরা সবাই মিলেই একটা সুন্দর বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়াতে চাই। এই জন্যই মূলত এই জোটের প্রধান কাজ। যদি আরও অন্য দলও যদি এখানে সম্পৃক্ত হতেন, তা আমার মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলামের যে প্রচেষ্টা, যে চিন্তা চেতনা, যে পরিকল্পনা, তাতে আরও সুন্দরভাবে এই দেশ পরিচালনা হতো। দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশের উপহার ওনারা দিতে পারবে বলে আমরা প্রত্যাশিত। আচ্ছা, আপনি তো বয়সে অনেক সিনিয়র মানুষ, আপনি তো এর আগে অনেক নির্বাচন দেখেছেন, আওয়ামী লীগের সরকার আমলের নির্বাচন দেখেছেন, বিএনপির আমলের নির্বাচন দেখেছেন। সেই সময়ের আসলে নির্বাচনের আমেজটা কেমন ছিল, আর এখনই অন্তর্বর্তীকালীন সরকারের আমলের নির্বাচনের আমেজটা কেমন? কতটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো? আপনি নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চান কিনা যে তিনি একটি ফেয়ার নির্বাচন উপহার দেবে সাধারণ মানুষকে? আমরা এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, নির্বাচন কমিশন তার সদিচ্ছা যথেষ্ট। জনগণের বিগত 18 কোটি মানুষের বিগত দিনের 3টা নির্বাচন হয়েছে, সেই সমস্ত নির্বাচন জনগণের কাছে খুবই দুঃখজনক, বেদনাজনক। তা আমরা এখন যে অবস্থা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, তাহলে আমরা আশা করি যে একটা নিরপেক্ষ জনগণের একটা নির্বাচন হবে এবার। জনগণ খুব আনন্দমুখরভাবে, আমি আজকেও সকালে দেখেছি অনেক ঢাকা থেকে অনেক লোক অনেক কষ্ট করে, তারা অনেক 16-18 ঘন্টা সময় নষ্ট করে কষ্ট করে আসছে শুধু একটা ভোট দেওয়ার জন্য। তাদেরকে আমি এক ভাইকে জিজ্ঞেস করলাম, উনি বলল যে আমি 2বার আমার নির্বাচনের সময় ছিল, সেই সময়ও আমি নির্বাচনে ভোট দিতে পারিনি, আসতে পারিনি। সেই জন্য এবারকার আমার ইচ্ছা যে আমি এবার ভোট দিতে পারবো, এই প্রত্যাশা নিয়ে অনেক কষ্ট করে টাকা খরচ করে আমি আসছি শুধু ভোটটা দেওয়ার জন্য। তাতে মনে হয় যে এবার নির্বাচনটা খুব সুষ্ঠু হবে, আমরা আশা করতেছি। আমরা নির্বাচনের আমাদের বিভাগটা, যেটা স্বাধীন বিভাগ হিসেবে আমরা এখনও জনগণ আস্থা রাখতেছে। শেষ পর্যন্ত যদি এইভাবেই থাকে, তা জনগণ স্বস্ফূর্তভাবে নির্বাচন মাঠে যাবে এবং তারা ভোট দিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি করি যে আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামকে সাধারণ মানুষ আসলে কেন ভোট দিবে, আপনি কি মনে করেন? বাংলাদেশ জামায়াতে ইসলামের যে অবকাঠামো যেটা ছিল, সেই অবকাঠামোর আলোকে দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামকে জনগণ রিয়ালাইজ করে আসছে তাদের আদর্শ। এর আগেও বাংলাদেশ জামায়াতে ইসলামের 2001 সালে 2 জন মন্ত্রী ছিলেন এখানে, এই বিগত সরকারের সঙ্গে জড়িত ছিলেন। তাদের যে কর্মকাণ্ড দেখেছে জনগণ, এই দেশের মানুষ, তাদের কোনো রকমের বিগত সরকারের আগেই, তত্ত্বাবধায়ক সরকারের আগে যে ফখরুদ্দিন সাহেবের আমলে তখন তারা অভিযান চালায়, চিরুনি অভিযান চালানোর পরেও তাদের একটি পয়সাও দুর্নীতি পায় নাই। সেই সময় আফসোস করে বলছিলেন, আমাদের বিগত আমাদের নেত্রী যেটা বিএনপির খালেদা জিয়া,
উনি আফসোস করে বলছিলেন যে সেই সময় আমি এই দুইজনকে মন্ত্রিত্ব না দিয়ে যদি আরও 6 জনকে দিতাম তাহলে আমি জনগণের কাছে আরও প্রশংসিত হতে পারতাম। আচ্ছা, সে জায়গা থেকে যদি বলি যে আসলে বিশ্বাসযোগ্যতার জায়গা, দুর্নীতি থেকে, দুর্নীতি না করার জায়গা থেকে আসলে সাধারণ মানুষ আস্থা রাখতে চায় বা আস্থা রাখা উচিত বাংলাদেশ জামায়াতের প্রতি, আপনার কথাতে এমন উঠে এসেছে। তবে আমরা একটু আপনার কাছে যেতে চাই যে আসলে এবারের যে নির্বাচন, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আপনার কোনো শঙ্কা আছে কিনা? আইন শৃঙ্খলা বাহিনী এর আগে অনেক বিতর্কিত একটা ভূমিকা পালন করেছে, সেই জায়গা থেকে এবার আসলে কি মনে করেন, আসলে কেমন করবে তারা? আমরা বিগত সময়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখেছি, সেই ভূমিকাটা আমরা খুব সন্তোষজনক আমরা দেখিনি। তো এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর মুভমেন্ট এবং তাদের যেটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছি অনেকটা সন্তোষজনক। আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী এ পর্যায়ে পর্যন্ত যে ভূমিকা তারা পালন করছে, নির্বাচন পর্যন্ত যদি এই ভূমিকাটা তারা রাখে তাহলে ভালো একটা নির্বাচন সম্ভব। ধন্যবাদ। তবে দর্শক আমরা একটু কথা শুনতে চাই, আমাদের আরেক সহকর্মী রয়েছেন, জেবিন রয়েছেন, আমরা একটু তাকে একটু আসতে বলবো যে আসলে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাগুলো আমার দুপাশে দুজন কিন্তু ব্যক্তি রয়েছে, তাদের কাছ থেকে আমরা একটু প্রশ্নর উত্তর আমরা একটু খেলতে চাই। আমার পিছনে যে সাধারণ দর্শক রয়েছে তারা প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমি আশা করবো যে আপনারা দুজন রয়েছেন আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমরা একটু জেবিনকে বলবো যে একটু আপনি প্রশ্ন নিবেন একটু, এদিক থেকে শুরু করেন। ধন্যবাদ আকাশচন্দ্র পাপ্পু। এতক্ষণ আমরা দেখছিলাম আয়োজনে যে জামায়াতে ইসলাম সমর্থিত কর্মীরা রয়েছেন তাদের থেকে কিন্তু আমরা শুনছিলাম বিভিন্ন কথা। আমাদের সাথে কিন্তু এখানে কিছু সাধারণ ভোটারও একত্রিত হয়েছেন, তারা দেখছেন আমাদের আয়োজন। সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব আসলে তাদের মনে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। আমরা চলে যাচ্ছি একজন সাধারণ ভোটারের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আপনারা যে গণভোটে প্রচারণা করছেন হা না পক্ষে, সেক্ষেত্রে আপনারা আসলে হা ভোটে আমরা কি সুবিধা পাবো এই সম্পর্কে জানতে চাচ্ছি আমি। একজন প্রশ্ন করেছে, আমরা আপনার কাছে সেই প্রশ্নের উত্তর জানতে চাই যে আসলে হ্যাঁ ভোট এবং না ভোট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তো একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে, সেখানে মানুষ কেন হ্যাঁ ভোট দিবে এবং কেন না ভোট দিবে, অবশ্যই এই প্রশ্নটি করেছেন, এটা উত্তর জানতে চাই আপনার কাছে। আমরা হা ভোটের এই জন্য ভোটের জন্য সরকারও এই বিষয়ে নাই ক্যাম্পেইন করছে, আমরাও জনগণের কাছে বলতে চাচ্ছি যে ভোট দিতে হবে। এই জন্য ভোট দিতে হবে যে ভোট দেওয়ার মধ্যে দিয়েই এই অনেক এজেন্ডা আছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলতেছি যে জনগণের কাছে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ থাকবে, একটা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ থাকবে, একটা চাঁদামুক্ত একটা বাংলাদেশ থাকবে, মাদক মুক্ত একটা বাংলাদেশ থাকবে। এটাই ভোটের মূলত উদ্দেশ্য। আর যারা না ভোটে থাকবে তারা দুর্নীতি চায়, তারা মাদক চায়, তারা আগে পূর্বের মতো সন্ত্রাস চায় দেশে, তারাই ভোট হবে। এটাই মূলত। আরো অনেক এজেন্ট আছে, আমি এটা সংক্ষেপে একটা দিলাম আর কি, একটা যে আমরা ভোটের এটাই জনগণ, যেটা 18 কোটি মানুষ যেটাকে বেছে নিয়েছে, পছন্দ করেছে যে আমাদের এটা হওয়া দরকার, তাহলে আমাদের এই বাংলা সোনার বাংলায় একদিন পরিণত হবে ইনশাআল্লাহ। তাহলে কি ভোট দেওয়া উচিত, হ্যাঁ না? হাতে ভোট দেওয়া দরকার। আশা করি দর্শক হচ্ছে আপনার উত্তর আপনি পেয়েছেন যে গণভোটে কেন হ্যাঁ ভোট দেওয়া উচিত। আমরা আরেকজন সাধারণ ভোটারের সাথে কথা বলতে চাই যে আপনার কি কোনো প্রশ্ন আছে কিনা আমাদের অতিথিদের কাছে নির্বাচন কেন্দ্রিক। অবশ্যই আছে, যেহেতু মিঠাপুকুর 5 আসন বিগত সালে বিভিন্ন দলের এমপিরা এখানে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তাদের কাছ থেকে আমরা লক্ষ্য করছি তারা দলীয় ভাবে যে দলীয় প্রভাব খেটে সাধারণ জনগণের যে সুবিধাগুলো বা বিভিন্ন যে কার্যক্রমগুলো সেটা দলীয় প্রভাবের মধ্য দিয়ে তারা সবসময় এক পক্ষ বিবেচনা করছেন। সেই পক্ষে আমি প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামের যে মনোনীত এমপি অধ্যাপক গোলাম রব্বানী স্যার যদি বিজয় হয়, সেক্ষেত্রে তার মাধ্যমে বা তার লোকদের মাধ্যমে দলীয় প্রভাব খাটিয়ে জনগণের জীবনে কোনো প্রকার কষ্ট দেবে কিনা এই ব্যাপারে আমি প্রশ্ন করছি আর কি। আমরা এই প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই যে আসলে দলীয় প্রভাব থাকবে কিনা, আপনারা যদি আপনাদের সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে আসলে দলীয় প্রভাবের যে একটা ব্যাপার থাকে সেটি থাকবে কিনা, এমন কি প্রশ্ন করেছে? আমাদের দল বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে এখানে বিজয়ী হলে এই দলীয় যে প্রভাব খাটানোর ব্যাপারটা এটা আমরা রাখবো না। আমরা সকল দলের সাথে সমতার ভিত্তিতে সমান অধিকার আমরা চালু করব এবং কোনো রকম বৈষম্য থাকবে না। আমরা দলমত নির্বিশেষে সবাইকে নিয়েই আমরা
এই মিঠাপুকুরের উন্নয়নে আমরা কাজ করে যাব। ধন্যবাদ। আমরা একটু জেবিনকে বলবো যে আসলে এখানে তরুণ ভোটার রয়েছে, এবারই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। একটু তরুণ ভোটারের কাছে একটু জানতে, একটু তারা কি বলছে, আসলে তাদের অনুভূতিটা কি, কেমন ধন্যবাদ কি আকাশ চায়। চন্দ্র আপনাকে। আমরা একজন তরুণ ভোটারের সাথে কথা বলতে চাই যে এই যে আপনার জীবনে যে আপনি প্রথম ভোট দিতে চলেছেন, জাতীয় নির্বাচন হতে চলেছে, এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন অথবা কোনো সংশয় আছে কিনা, আপনি আমাদের অতিথিদের কাছে কি প্রশ্ন করতে চান? যে আমি এবার প্রথম ভোটার। আমি আশা করি যে আমরা এতে পূর্বে যা শুনে এসেছি যে সেন্টারে গিয়ে ভোট দিতে পারে নাই, তো আমরা আশা করি যে এবার গিয়ে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিতে পারবো। তার প্রশ্ন আমার অতিথিদের কাছে যে আমাদের এই সমাজটাকে মাদক মুক্ত করার কতটা আগ্রহ আমাদের এমপি সাহেব যিনি দাঁড়িপাল্লা নিয়ে এসেছে তার কতটা আগ্রহ আছে আমাদের কাছে জানতে চাই। মাদক মুক্ত আমরা একটা সমাজ চাই। একটু আপনার কাছে জানতে চাই আসলে মাদক নিয়ে আসলে আপনাদের কোনো আলাদা কোনো চিন্তা ভাবনা আছে কিনা, বা তরুণদের কর্মসংস্থানের ব্যাপারে কোনো কিছু? মাদকের জন্য আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলাম যিনি গাড়িপাল্লা মার্কায় গোলাম রব্বানী, হ্যাঁ উনি ওনার প্রতিশ্রুতি যে উনি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন তাহলে ওনার মিঠাপুকুরের মাটির থেকে মাদক নির্মূল করবেন। তার প্রধান কারণ যে আজকে প্রাইমারি সেকশন পর্যন্ত এসেছে এই মাদকের ছোঁয়া এসেছে। আমাদের সোনার সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বাবা মা যারা সন্তানের আছি তারাও ছেলেকে আমরা ট্যাকেল দিতে পারতেছি না। এই বিষয়টা ওনার সবচেয়ে বেশি আছে। আর যে সমস্ত বেকারত্বর বিষয়টা নিয়ে যেটা ওনার মাথায় আছে যে উনি প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরকরণের একটা পরিকল্পনা ওনার হাতে আছে। বিভিন্ন সেক্টরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার একটা পরিকল্পনা ওনার মাথায় আছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আশা করি যে আসলে উত্তর আপনি পেয়েছেন। আমরা একটু আরেকটু প্রশ্ন নিতে চাই, যাবেন? যে আমরা একজন তরুণ ভোটারের প্রশ্নের উত্তর এখন পেয়েছি। আমরা তরুণ থেকে আবার একটু প্রবীণের দিকে ফিরে যেতে চাচ্ছি। আপনার আসলে কি প্রশ্ন রয়েছে আমাদের যারা অতিথি রয়েছে তাদের কাছে নির্বাচন কেন্দ্রে? আমরা অতিথির কাছে আমার প্রশ্ন যে আমরা যুব সমাজে যে ওনারা দিচ্ছেন, ওনারা যুব সমাজকে কর্মসংস্থান দেবে, এটা ওনারা ক্ষমতায় আসলে এটা দিতে পারবে কিনা, এবং আমাদের চাওয়া পাওয়া আমরা বালারহাটে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের আশু প্রয়োজন, এটা আমরা পাবো কিনা, ওনারা তো ওয়াদা দিয়েছেন, এটা করতে পারবেন কিনা ওনারা, এটাই আমার প্রশ্ন। জি ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি অতিথিদের কাছে। আসলে যে দর্শক প্রশ্নটি করেছেন সেটির উত্তর যদি আপনারা একটু দিতেন। দর্শকের প্রথমে জবাব যেটা আমাদের এই বালারহাটে যেটা কর্মসংস্থানের বিষয়টা নিয়ে এখানে উঠে এসেছে যুবকদের জন্য, এবং স্বাস্থ্য খাত যেটা এসেছে যে ওনার প্রতিশ্রুতি আছে উনি নির্বাচিত হতে পারলে উনি পর্যায়ক্রমে 17টা ইউনিয়নই একটা করে ওনার স্বাস্থ্যসেবা কেন্দ্র করবেন এবং মানসম্মত করবেন, যাতে তারা আর বাইরে যেতেও না হয়, শহরে বন্দরে কোথাও যেতে না হয়। এইরকম একটা ব্যবস্থাপনা ওনার মাথায় আছে, ইনি পর্যায়ক্রমে করবেন ইনশাআল্লাহ, আমরা এটা আশা করি ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ দুজনকে, এবং পাশাপাশি আপনারা যারা এই ঠান্ডার রাতে আমাদের এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিতে চাই। তবে বলতে চাই সংসদীয় এই রংপুর 5 আসন মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে নানান যে দুর্নীতি রয়েছে, মাদক সমস্যা রয়েছে, কর্মসংস্থানের অভাব রয়েছে, শিক্ষার যে ঘাটতির জায়গা যেগুলো রয়েছে, এই জায়গাগুলো নিয়ে কাজ করার প্রতিশ্রুতি বা ইস্তেহারে কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তিনি। এবং সেসব প্রত্যাশা বা সেসব আসলে ইস্তেহার কি কাগজের পাতায় সীমাবদ্ধ থাকবে কিনা, আসলেই বাস্তবায়ন হবে, এসব প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি রংপুর 5 আসন থেকে। সকলকে ধন্যবাদ জানিয়ে।